গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, 26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর আজ সেই ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। আজ সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে, কিন্তু আজ এই কর্মী সভায় ফোকাল পয়েন্ট কি কি? প্রথমত হচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম রবিবাসরীয় প্রচার, এবং প্রথম রবিবাসরীয় প্রচারে তিনি তার ভবানীপুরের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে তিনি চাঙ্গা করতে চাইছেন। ইতিমধ্যে বিএলও 2 যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি একাধিকবার বৈঠক করে ফেলেছেন। প্রায় প্রত্যেক দিনই কাউন্সিলররা তারা নিজেদের মধ্যে বৈঠক করছে। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম বিশেষ দায়িত্বে রয়েছেন, তারা বৈঠক করছেন। তো যিনি এই কেন্দ্র থেকে লড়াই করবেন, তিনি গোটা রাজ্যের ক্ষেত্রেই তিনি তার প্রচার শুরু করতে চলেছেন। তার নিজস্ব কিছু কৌশল রয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্রকে ঘিরে, সেটিকে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই কারণেই হচ্ছে দলের যারা কাউন্সিলররা রয়েছেন ভবানীপুর বিধানসভার মধ্যে, যারা বুথের কর্মীরা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে নিয়ে তিনি কর্মী সভাটা করবেন। মূলত মনে করা হচ্ছে যে কিছু কাজ তিনি বুঝিয়ে দেবেন এবং প্রচার করার ক্ষেত্রে কোথাও ঔদ্ধত্য নয়, নম্রভাবে যেন প্রত্যেকে প্রচার করেন এবং বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে ঘরের মেয়ে মমতা এই বিষয়টাকে যেন তারা বারবার তারা তুলে দেন, এই ধরনেরই কোনো বার্তা আজকের এই কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। আচ্ছা, আরো একটি হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। টার্গেট নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর। একের পর এক কর্মী সভা রয়েছে, তবে হ্যাঁ, টার্গেট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে 25শে মার্চ কর্মী সভা অভিষেকের। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা করবেন অভিষেক। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীকে খোঁচা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবার শুভেন্দু ভার্সেস তৃণমূলের পবিত্র কর। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম। তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে। আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের, তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। এবার শতাংশের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 55% ভোটের চ্যালেঞ্জ শুভেন্দুর। পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি। 26-এর ভোটে এমনটাই চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই জেলায় শতাংশ বেড়েছে, পার্সেন্টেজ বেড়েছে বিজেপি। এবং 24-এর ভোট, 19 থেকে 24-এর ভোট, তার যে পার্সেন্টেজ সেটাই হাতিয়ার করছেন শুভেন্দু অধিকারী। 2026-এর ভোটে পূর্ব মেদিনীপুরে 55% ভোটের দাবি শুভেন্দু। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় শতাংশের হারে বিজেপির ভোট বেড়েছে দাবি করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন সঙ্গে। জয়প্রকাশ দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী জয়েন করার পর নয়, তার আগে থেকেই বিজেপির পার্সেন্টেজ পূর্ব মেদিনীপুরে বেড়েছে এবং সেটা এবার 55% হবে। সমস্ত ভুলভাল তথ্য দিচ্ছেন, এর কোনো বাস্তবিকতা নেই। তিনি নিজের ইচ্ছে মতন অঙ্ক কষে নিজেই প্রশ্ন তৈরি করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই খাতা দেখছেন, নিজেই নম্বর দিচ্ছেন। এসব শুভেন্দু অধিকারীর বহু পুরনো ছক।
সব থেকে বড় কথা, এই যে গত পঞ্চায়েত ইলেকশনে কি হয়েছে সেটা তো বললেন না। সেখানে বিজেপি তো মুক্তপুরে পড়েছে, পূর্ব মেদিনীপুরে মানুষের ভোট এসব। আর তারপরে তো লোকসভার ভোটে তো কিছুতেই হতে পারে না 55% ভোট, সেখানে 40-42% ছিল। আর পার্সেন্ট দিয়ে কি হবে? সামনের দিনে কি হবে সেইটা বলুন। সেখানে তো পুরোপুরি ধরাশায়ী হয়ে যাবে বিজেপি। মানুষ চাইছে না। আপনার মতো বিশ্বাসঘাতক একজন থাকলে মানুষের লোক চিনতে ভুল হয় না। তারাও জানে থাকতে হবে বাংলার মেয়ের সঙ্গেই, মমতাদির সঙ্গেই থাকবে। শুভেন্দু অধিকারী এইসব কথা আরো বলছেন, কারণ সারা বাংলার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরও তাদের হাতছাড়া হয়ে যাবে। ওকে, এসআইআর নাম বাদ ভোট কাটাকুটির খেলা, রাষ্ট্রপতি শাসন করে সরকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say, थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बचने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা। আরজি করে লিফটে আটকে মৃত্যু, নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 5 জন, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট, না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি, তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা। চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুর সাক্ষী স্ত্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু কিছুতেই ভুলতে পারছেন না। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। ব্যাস লিফটে উঠেছি আর লিফটে 4th প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কোলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম। হাজবেন্ড দরজার সেন্সারে, যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে
আমার ছেলে দুমড়ে মুচড়ে রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে, তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে, একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। আরজি করে লিফট বিভ্রাটের পিছনে কি যান্ত্রিক ত্রুটি দায়ী? লিফটে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কি ধরনের যান্ত্রিক ত্রুটির পরিণতিতে মৃত্যু হলো? গতকাল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। ম্যানুয়ালি লিফট ওঠানামা করিয়ে পরীক্ষা করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন কখন হয়েছে? অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পরই কি বিদ্যুৎ বিভ্রাট? একাধিক প্রশ্নের উত্তরের খোঁজে ফরেনসিক বিশেষজ্ঞ। আর এদিকে 3 বছরের শিশুর নাকের ভেতরে বেলুন, অসুস্থ শিশুকে চিকিৎসা না করিয়ে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালের। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচালো আলিপুরদুয়ার একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা। এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স-রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক। ওটা খেলা করতেছিল, বেলুনের টুকরো নিয়ে আমার নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ঢুকায় পরে ওটা ভিতরে চলে গেছিল। তারপরে পুন্ডিবাড়ি আসছিলাম, পুন্ডিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার। কোচবিহার থেকে পরে নিয়ে গেছি কোচবিহার। তখন রাত্রে 8টা বাজে। ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসা দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট বাড়ি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজিএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, যেটা ব্যবস্থা নেবো আর কি। তো এরকম নাকে তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? যশোডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের যে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল। এগুলো বের করা নাই, এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি এবং গত 2 দিনের ঝড় বৃষ্টিতে আমরা দেখেছি মনোরম আবহাওয়া। তাপমাত্রা কিছুটা কমেছে, আবহাওয়া হালকা শীতের আমেজ রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, যে মনোরম আবহাওয়া রয়েছে, হালকা শীতের আমেজ রয়েছে, সেটা তাহলে আর আগামীতে পাওয়ার আশা নেই? একদমই নয়, কারণ এই ঝড় বৃষ্টির কারণেই অনেকটা তাপমাত্রা নেমে গেছে। রাতের তাপমাত্রা আগেই নেমেছিল প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দিনের তাপমাত্রা গতকাল থেকে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে, যেটা এই সময় স্বাভাবিক থাকার কথা কলকাতায়। সেই তাপমাত্রা দুটো তাপমাত্রায় নেমেছে, একটা 5 ডিগ্রি সেলসিয়াস, দিনের তাপমাত্রাটা 11 ডিগ্রি সেলসিয়াস। কাজে একটা মনোরম আবহাওয়া রয়েছে। তবে আজ আংশিক মেঘলা আকাশ সকালের দিকে ছিল এবং পরবর্তীতে পরিষ্কার আকাশ থাকবে এবং তার ফলে
তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং বুধবারের মধ্যে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ এই সময় যেটা থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে আজ নেই, তবে 4-5 জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আছে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু অংশে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু উপরের দিকে জেলাতে বৃষ্টি চলবে বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত। বেশ।